হ্যালো, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আমি আছি আরিফুল ইসলাম। আচ্ছা, আমাদের রিটাচিং জার্নিতে অনেক সময় কিন্তু এমন টাইপের কিছু স্টুডিও ফটো আমরা পাবো যেগুলো অ্যাকচুয়ালি স্টুডিও ফটো। সেগুলো আমাদের ই কমার্সের জন্য না, সেগুলোতে খুব হাই এন্ড রিটাচিংও রিকোয়ার করে না। যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের দেশেও কিন্তু এক সময় দেখা যেত এমন অনেক স্টুডিও মোড়ে মোড়ে থাকতো যেখানে আমরা পাসপোর্ট সাইজ ছবি তুলতে যাইতাম। আমার সময় আমি গেছিলাম ক্লাস 9-এ, রেজিস্ট্রেশনের আগে আর কি, ফর্ম ফিল আপের আগে। তো তখন যেটা হয়েছিল যে ওখানে কিন্তু অনেক প্রিলোডেড ব্যাকগ্রাউন্ড ওদের থাকে, বিভিন্ন সিন সেখানে থাকে, হয়তো তাজমহল থাকে বা মরুভূমি থাকে বা কিছু একটা এরকম ভালো ভালো লোকেশনের ছবি থাকে। তার সামনে আমরা বসি, হয়তো বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলি পোর্ট্রেটগুলো এমন হয়, আর তারা সেই ব্যাকগ্রাউন্ডটা পিছনে ব্যাকড্রপ হিসেবে দিয়ে ছবি তোলে। একটা সুন্দর লাইটিং থাকে। এখানে কিন্তু খুব বেশি রিটাচিং অ্যাকচুয়ালি রিকোয়ার করে না, ওদের রিকোয়ার্ড রিটাচিং থাকে জাস্ট একটু স্কিনটা একটু গ্লো করবে, ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর টোন থাকবে, ব্যাস এটুকুই। তো এই ধরনের স্টুডিও ফটোগ্রাফির যে ট্রেন্ডটা সেটা কিন্তু বাইরের অনেক কান্ট্রিতে এখনও আছে। আমার এই ক্লায়েন্টটা ডেনমার্কের। তো এর এই ধরনের ফটো স্টুডিও একটা আছে যেখানেও ফ্যামিলি পোর্ট্রেট বা ফ্যামিলি ফটোগ্রাফিগুলো তো করে, আর তাতে কিন্তু খুব বেশি রিটাচিংও চায় না। আমার একটা ফোল্ডারে হয়তো কখনো 20টা, কখনো 30টা, 50টা ছবিও থাকে। আমার টার্গেট থাকে যে যতই ইমেজ থাকুক সেটা আমি 3 আওয়ার্সের উপরে স্পেন্ড করবো না। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা স্টুডিও ফ্যামিলি ফটোগ্রাফি। এখানে এরা সম্ভবত 4 সহোদর, 4 ভাই, তাদের ছবি। এখানে কি কি কাজ থাকতে পারে? এখানে মেইনলি যে কাজগুলা ব্যাকগ্রাউন্ডেই আসলে এই যে ব্যাকগ্রাউন্ডটা বা ব্যাকড্রপটা ওরা ইউজ করছে একটা গ্রে ব্যাকগ্রাউন্ড। সেখানে এই যে এটা তো একটা কাপড় থাকে, এই যে অনেক রিঙ্কেল, আমাদের এই রিঙ্কেলগুলোকে স্মুথ করতে হবে। পাশাপাশি স্কিনে তেমন কোনো কাজ অ্যাকচুয়ালি আমরা করবো না, ম্যানুয়াল রিটাচ করবো না বললেই চলে। আমরা এখানে ইউজ করব হচ্ছে বাংলা রিটাচের টেকনিক। বাংলা রিটাচের টেকনিক কি? আইড্রপার টুল নেব, নিয়ে সাপোজ আমি ফেসটা যখন রিটাচ করবো, আইড্রপার টুল নেব, নিয়ে আমি ফেসটাতে একটা ক্লিক করলাম, তাহলে ফেসের টোনটা নিয়ে নিল। এখন একদম অল্প অপাসিটিতে, একদম অল্প অপাসিটি, সেটা দিব আমি 5 বা 10, আমি 10 দিয়ে ট্রাই করে দেখি। এরপরে জাস্ট স্কিনের এই অংশটা থেকে নিছি না, তো এই অংশটাতে একটু ব্রাশ করলাম। যখন কপালটা ব্রাশ করবো তখন কপাল থেকে টোনটা নিয়ে নিলাম, কপালে হালকা একটু ব্রাশ করলাম। যখন নোজটাতে করবো তখন এখান থেকে টোনটা নিয়ে নিলাম, একটু ব্রাশ করলাম। যদি কোথাও ওভার রিফ্লেকশন থাকে, এই যে নোজের এই পার্টটায় বা ঠোঁটের এই যে এই অংশটাতে একটা গ্লো, আমরা এগুলোর ক্ষেত্রে কী করবো, জাস্ট ওখান থেকে একটা টোন নিয়ে ওই জায়গাটা একটু গ্লোটা কমায় দিব। তাহলে এই যে আমরা যে টোনটা পাইলাম, আচ্ছা আমি মেইন লেয়ারেই করে দেখাচ্ছিলাম আপনাদের, এই ছিল অরিজিনালটা, আর এই হচ্ছে একটা হালকা গ্লোয়িং ইফেক্ট থাকলো ফেসে। এটাই শুধুমাত্র ফ্যামিলি পোর্ট্রেটের ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমি আবার রিটার্ন করলাম অরিজিনাল ইমেজে। আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করি। ব্যাকগ্রাউন্ডে আমরা কী করব, এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি ম্যানুয়ালি রিটাচ করতে যাই অন্ততপক্ষে 10 মিনিট আমাকে স্পেন্ড করতে হবে। আমি 10 মিনিট স্পেন্ড করতে চাচ্ছি না, আরও শর্টকাটে। তাহলে কী করতে হবে, আমাকে একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। তো ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য আমি সলিড কালার ব্রাশও ইউজ করতে পারি। এখানে আরেকটা টেকনিক আছে, মজার টেকনিক, এটা আমি অনেক জায়গায় ইউজ করি। এর আগে জুয়েলারি রিটাচিংয়ের সময় আমি এটা দেখিয়েছিলাম। এখানে যে সিলেকশন টুল, এর মধ্যে কিন্তু একটা টুল আছে, এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, ইলেকট্রিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল র মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এখানে এই সিঙ্গেল কলাম মার্কিউ টুলটা আমরা নেব। এটার কাজ হচ্ছে ভার্টিক্যালি সে পুরো এরিয়াটাই নেবে, বাট হরিজন্টালি সে অনলি একটা পিক্সেল নেবে। আমরা এখানে অ্যাপ্লাই করি, এখানে ইলেকট্রিক্যাল সিলেক্ট হয়ে গেছে। এই সিঙ্গেল র মার্কিউ টুলটা যদি ইউজ করি, আমরা দেখতে পাচ্ছি একটা চিকন মার্জিনের মতো শুধু সিলেক্ট হলো। ভার্টিক্যালি পুরো এরিয়াটাই নিল, বাট হরিজন্টালি সে অনলি, আমরা যদি একদম জুম করি, এই যে দেখতে পাচ্ছি অনলি একটা পিক্সেল পরিমাণ সিলেকশন কিন্তু এ হয়েছে। এই যে এক একটা বক্স, এটা হচ্ছে একটা পিক্সেল। আচ্ছা, তাহলে সিলেকশনটা আছে। এখন আমি যেটা করব, কন্ট্রোল জে দিয়ে এই 1 পিক্সেল পরিমাণ জায়গা আমি আরেকটা লেয়ারে নিয়ে নিলাম। আমরা এখন আসলে কিছুই দেখবো না যদি আমি শুধু ওই ব্ল্যাঙ্ক লেয়ারটা সিলেক্ট করি, বাট অ্যাকচুয়ালি এখানে আছে। কন্ট্রোল টি দিয়ে আমি ট্রান্সফর্ম করে নিলাম। এখন আমি জাস্ট শিফট ধরে এটাকে এনলার্জ করে পুরো ব্যাকগ্রাউন্ডে ফিল করব, পুরো ব্যাকগ্রাউন্ডে এই যে ফিল করে নিলাম। এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা রেক মনে হচ্ছে, স্ট্রাইপ। এটা ব্যাকগ্রাউন্ডের যে নয়েজগুলো, ওই এরিয়াগুলোতে যে পিক্সেলগুলো ছিল, ওই পিক্সেলটাকেই কিন্তু আমরা পুরো জায়গাটা এনলার্জ করছি, যে কারণে সেম সিমিলার পিক্সেল হরিজন্টালি লাইন চলে আসছে। এখন এটাকে যদি আমরা দূর করতে যাই, অনেকগুলো ওয়ে আছে। প্রথমত আমরা যেটা করতে পারি,
ব্লার, গোসিয়ান ব্লার, তাহলে এটা স্মুথ হয়ে গেল। বাট এটা খুব বেশি যদি ইউজ করি তাহলে লাইটের যে গ্রেডিয়েন্টটা আমরা চাচ্ছি সেই টোনটা হয়তো একটু মিক্স হয়ে যাবে বেশি। আমরা 50 ইউজ করে দেখি, তারপরেও কিন্তু এই ডটগুলো যাচ্ছে না। এখানে একটা মজার জিনিস, 8 বিট ইমেজের ক্ষেত্রে আমরা যদি এই ইমেজটা এটা স্কিপ করে দিই, ইমেজের মোডে যদি আপনি যাই, ইমেজ মোড, আমরা দেখতে পাচ্ছি এটা আছে RGB কালার মোডে 8 বিটে। এরপরে হয় 16 বিট, 32 বিট। বাট 16 বিট, 32 বিট আমাদের যদি কোরাই 3 বা কোরাই 5ও পিসি হয়, সেগুলোতে যদি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে এই 16 বিট বা 32 বিটের ইমেজগুলো নিয়ে কাজ করা খুব কঠিন হয়ে যাবে। সেভ দিলে আপনারা দেখবেন যে সেটা 500 মেগাবাইট একটা জেপেগ ফাইলের সাইজই হয়ে যাচ্ছে। খুব হাই এন্ডের কোয়ালিটি, কালার ডেপটা ওরা তখন ক্যাপচার করে। তো আমরা 8 বিটে সবসময় কাজ করি, সব ইমেজগুলো পাই। বাট 8 বিটের ইমেজে এখনকার যে ফটোশপ ভার্সন, সেগুলোতে যদি আমরা এই টাইপের কোনো টেকনিক বা সলিড ব্রাশ দিয়ে কিছু করি, তখন যেটা হয় এই টাইপের কিছু, কি বলবো এটাকে, পিক্সেলেটেড একটা ইফেক্ট চলে আসে। পরবর্তীতে নয়েজ দিয়ে সেটা আমরা ঠিক করি, অ্যাড নয়েজ করি আর কি। বাট এখানে আমার কাছে আরেকটা মজার টেকনিক আছে। আমরা এই ইমেজটাকে এখান থেকে ডিরেক্ট যদি আমি 16 বিটে কনভার্ট করি, এখন যদি আমি এখানে ওই ব্লারটাই অ্যাপ্লাই করি গোসিয়ান, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু সেই রেটটা সেইভাবে নাই। আগেও 100 দেওয়া ছিল, এখন 100 দিলাম, এখন কিন্তু সেরকমভাবে ওই নয়েজ বা ওই ঢেউগুলো আমরা দেখতে পাচ্ছি না। এখন এটা করা হয়ে যাবে যখন এটা ফাইনাল করে নিই আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে। তারপরও আমি হালকা একটু, কারণ এটা যখনই আমরা ব্লার ইউজ করি তখন কিন্তু এই যে একদম ব্লেন্ডেড হয়ে যাচ্ছে, কোনো টেক্সচার নাই। বাট যদি আমরা অরিজিনাল ইমেজ দেখি, সেখানে দেখব এই যে স্বাভাবিক এক ধরনের নয়েজ কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকবেই। এখন ওই নয়েজটা আমরা কৃত্রিমভাবে নিয়ে আসবো কীভাবে, ফিল্টার, নয়েজ, অ্যাড নয়েজ, অনেক বেশি 0.7 বা 0.8 দিলাম। তাহলে এখন কিন্তু কোনো ধরনের সেই পিক্সেলেটেড ইফেক্টটা নাই। এখন আমি এটাকে মনে করে অবশ্যই আবার 8 বিটে কনভার্ট করে নিলাম, তাহলে আগের অবস্থায় ফিরে আসলো। তাহলে এই আমার ইমেজ, এই আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডের সেম টোনগুলো নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিছি। এখন যেটা করতে পারি, এটাকে আমি ব্ল্যাক মাস্ক করে দিই, ডিরেক্ট ব্ল্যাক মাস্ক। ব্ল্যাক মাস্ক কী হয়, আমার এই লেয়ারটাকে হাইড করে দেয়, ব্ল্যাকের আড়ালে আর কি, ট্রান্সপারেন্ট করে দিল। এখন যদি আমি এখানে হোয়াইট দিয়ে কোনো ব্রাশ করি, তখন ওই ব্যাকগ্রাউন্ডটা আবার ফিরে আসবে। তো আমার আপাতত ব্ল্যাক দিয়ে মাস্ক করা থাকে, এটা হাইড করা থাকে। তো এখন যেটা আমি করব, এই ব্যাকগ্রাউন্ডটার আমার একটা রাফ সিলেকশন দরকার, সব কিছুই রাফ। এখানে কোনো কিছু একদম অ্যাকুরেট করব না, বাট যেন চোখের দেখায় কোনো ভুল ধরা না পড়ে। প্রিন্টিং তো আর এটা খুব বড় করে হবে না। ফ্যামিলি পোর্ট্রেট যারা কাজ করে তারা সচরাচর এটা প্রিন্ট করে অ্যালবাম করে। তো প্রিন্ট করতে গেলে আমরা কী করব, ম্যাক্সিমাম গেলে A4 সাইজেই করবে, আদারওয়াইজ আরও ছোট। তো আমরা এটাকে ব্ল্যাক মাস্ক করে রাখলাম। এখন আমি চ্যানেলে যাই, চ্যানেলে গিয়ে দেখি এই ব্যাকগ্রাউন্ডের টোনটার একটা রাফ সিলেকশন করা যায় কি না। তা আমি ব্লু থেকে ব্লু চ্যানেলটা নিলাম, এটাকে আমি দরকার এই সিলেকশনটা, এটা কিন্তু গ্রে, তার মানে এখানেও কিছু কালার থাকবে। আমার দরকার হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে কনভার্ট করা। তো আমি এই যে একটা হোয়াইট আইড্রপার দেখতেছি, এটা দিয়ে যদি আমি যে কোনো একটু লাইটেড পোর্শনে ক্লিক করি, ওই লাইটটাকে ও 100% হোয়াইটের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখন এখানে কিন্তু 100% হোয়াইট নেই, এখানে এখনও কিছু কালার আছে। এখানেও ক্লিক করলাম, তাহলে মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা রাফলি 100%-এর কাছাকাছি চলে আসলো। এখন আমি এই যে ব্ল্যাক আইড্রপারটা আছে, এটা দিয়ে ডার্ক যে কোনো পোর্শনে যদি ক্লিক করি, সে ওই ডার্কটাকে একদম পুরোপুরি ব্ল্যাকে কনভার্ট করার চেষ্টা করবে। আমি যেখানেই ক্লিক করব, ওই এরিয়াটার যে কালারটা আছে, ওই টোন, ওই পিক্সেলগুলো যত জায়গায় পাবে পুরোটাকেই সে ব্ল্যাকে কনভার্ট করার চেষ্টা করবে। এই যে এখনও এই অংশটাতে আবার ক্লিক করি, এই যে, তাহলে আমরা যে পোর্শনগুলো ব্ল্যাক ছিল সেগুলো পুরোপুরি ব্ল্যাক পেলাম, যে পোর্শনগুলো হোয়াইট ছিল সেগুলো এখন পুরোপুরি হোয়াইট হয়ে গেল। তাহলে এখন যদি আমি কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করি, অথবা এই চ্যানেলটা থাকা অবস্থায় যদি আমি এই যে সিলেকশন একটা আইকন আছে এটাতে ক্লিক করি, ওই চ্যানেলের সিলেকশনটা নিয়ে নিল, আমার এই রাফ সিলেকশনটাই এনাফ। এখন আমি কি করব, এই সিলেকশনটা দিয়েই ব্ল্যাক যে মাস্কড এরিয়াটা আছে আমার লেয়ারে, ওখানে হোয়াইট কালারে ফিল করব। আমি ফরগ্রাউন্ডে হোয়াইট নিয়ে নিই, হোয়াইট নিয়ে নিলাম। এখন যদি ফিল করি, তাহলে কি হলো, আমার টোটাল ব্যাকগ্রাউন্ডে তো হোয়াইট ছিল, এখানে এই হোয়াইট পোর্শনগুলোতে সে এই যে লেয়ারটা আমি ক্রিয়েট করছি সেই লেয়ারটা এখানে এখন ডিসপ্লে করতেছে, শো করতেছে। আর বাকি যে পোর্শনগুলো ব্ল্যাক ছিল কি ক্লোদিংস, হেয়ারগুলো একটু ডার্ক, যে ডার্ক টোনগুলো ওগুলো সে হাইডে রাখছে।
তাহলে এখন এই যে ফেসগুলো হাইড হয়ে গেছে, এগুলোকে আমার কাছে যেহেতু কোনো ক্লিপ করা নেই বা পাত করা নেই, কোনো সিলেকশন করা নেই, তো আমি এই পোর্শনগুলোকে এখন ব্রাশ করে আবার ফিরায় আনবো। ওকে, আমার অপাসিটি ফ্লো সব 100 দিয়ে আমি জাস্ট এই পোর্শনগুলোকে ড্র করতেছি। ওকে, আমি কিন্তু অনেক কিছু এক্সপ্লেন করতেছি আর কাজটা করতেছি, তো যে কারণে হয়তো আমার মনে হতে পারে 10 মিনিট লেগে গেলো একটা ইমেজ, এবার 10 মিনিটও ঠিক আছে, সেটাও মানা যায়, বাট অ্যাকচুয়ালি 10 মিনিট লাগে না। আমার 3 থেকে 4 মিনিট সর্বোচ্চ একটা ইমেজে দেওয়া লাগে, আর 3-4 মিনিট একটা ইমেজ করতে পারা মোটামুটি স্ট্যান্ডার্ড টাইম বলতে হবে। আচ্ছা, তাহলে এখন কিন্তু মোটামুটি আমি যদি এটাকে অন অফ করি, দেখে নেই পার্থক্যটা। ড্রেসের এই অংশটাতে বোধ হয় একটু ব্রাশ করা দরকার। আমি চাইলে অল্ট প্রেস করে যদি এই মাস্কে ক্লিক করি তাহলে দেখতে পারবো, যেমন এই অংশগুলো আমার ঠিকমতো ব্রাশ করা হয়নি। এটা দেখে আমি মোটামুটিভাবে ব্রাশ করে নিই, যেন এই ভেতরে কোনো অংশ হোয়াইটের মধ্যে না থাকে পুরোপুরি। ওকে, একটু রাফলি সফট ব্রাশ, তো একটু রাফ যদি যায়, কারণ ব্যাকগ্রাউন্ড তো অলরেডি গ্রেই ছিল, আমি সেখানে গ্রেটাই অ্যাপ্লাই করছি, তো একটু বাইরে সিলেকশন গেলেও সমস্যা নেই, বাট আমি এই পোর্শনগুলোতে যেন কোনো ডার্ক না থাকে সেটাই শুধু লক্ষ্য করতেছি, কারণ এটা সিলেকশনের ব্যাপার। আর যারা মোটামুটি ফটোশপের আমরা নতুন কাজ করছি, তারা কিন্তু এই ধরনের কাজ দেখে অবাক হবেন না, বা আমি কিছু কেন বোঝাচ্ছি না এটা প্রশ্ন করবেন না, কারণ কিছুদিন যখন যাবে, আপনারা যখন ফটোশপের সবগুলা টুল বা মেনু সম্বন্ধে একটু জানতে পারবেন, তখন এই জিনিসগুলো আপনাদের কাছে একদম সহজ হয়ে যাবে। এটা জাস্ট আমরা স্টুডিও টাইপ রিটাচ কী করি সেটাই শুধু আমি কাজ করছি, আমার কাজের প্রসেসটাই আপনাদের দেখাচ্ছি। তো যাদের কিছুটা আইডিয়া অলরেডি আছে, তারা হয়তো এই জিনিসটা খুব সহজে গেস করতে পারবেন। ওকে, তাহলে এটা মোটামুটি হয়ে গেল। এখন দেখি আমি অন অফ করে, হ্যাঁ, নিউ ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডের সব ময়লাগুলো চলে গেছে। এখানে একটা জিনিস শুধু ঠিকমতো হয় নাই, সেটা হচ্ছে এই পোর্শন, কারণ এখানে শ্যাডো পার্ট, আবার শ্যাডোর মধ্যে ছিল কিছু রিঙ্কেল, সেটা এখানে স্কেচ করতে পারিনি, সেটা শেষে আমাকে ম্যানুয়ালি করে দিতে হবে। ওকে, তাহলে এই পর্যন্ত আমার ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, এটাকে আমি মার্জ করে ফেললাম, অথবা আমি Ctrl+Shift+Alt+E দিয়ে মার্জ ভিজিবল করে উপরে রাখতে পারি, আর নিচে আমি ডিটেলগুলো আলাদাভাবে রেখে দিতে পারি। এখন আসি স্কিনে। এগুলোর ড্রেসে আমি তেমন কোনো কাজ করবো না, যদি কোনো বড় ডাস্ট থাকে, চুল থাকে, থ্রেডস থাকে, সেগুলো শুধু রিটাচ করব। এখন স্কিনে আমি যেটা বলেছিলাম, সরি, কোনো একটা পিঙ্ক ব্রাশ এখানে পড়ে গেছে। ওকে, তাহলে কি করব এখন? ব্রাশে অপাসিটি 10ও নেব না, সেটা আসলে বেশি হয়ে যায়, 5 নিলাম অপাসিটি। এখন জাস্ট এই যে টোনগুলো নেব, ওই এরিয়াটা আমি ওই ব্রাশটা দিয়েই ব্রাশ করবো, ওই 5 অপাসিটি দিয়েই, কখনো কখনো 10, কখনো 5। ওকে, এই যখন রিফ্লেকশন যখন থাকবে, জাস্ট ওর আশেপাশের ডার্ক টোনটা থেকে একটু রিফ্লেকশনটা ডিফিউজ করে দিতে হবে, যেন খুব বেশি চোখে না পড়ে রিফ্লেকশনটা। ওকে, এই ডার্ক পোর্শনগুলোতে হালকা একটু লাইটের যে টোনটা, সেই টোনটা দিয়ে একটু ব্রাশ করে দেবো। এটাই হচ্ছে বাংলা রিটাচের টেকনিক। আচ্ছা, প্রতিটা স্কিনই আমরা সেভাবে করবো। এটা যদি আমি এখন অন অফ করে দেখি, এই যে শুধু একটু গ্লোয়িং ইফেক্ট আসলো, খুব ডার্ক টোনটা একটু লাইট হয়ে গেল, খুব বেশি হাইলাইটেড পোর্টটা একটু পোর্শনটা একটু শ্যাডো অ্যাড করে দিলাম আর কি। সেম ওয়েতে এটাতেও আসি, বাট ডিরেক্ট এইভাবে কখনো ব্রাশ করবো না, চোখ, আইব্রু এগুলোর উপরে যেন কখনো ব্রাশটা না আসে। ওই অংশগুলো করার সময় একটু সাবধানে করতে হবে, একটু জুম করে কাজ করব। শত হলেও রিটাচ তো, ক্লায়েন্ট যদি বুঝে ফেলে যে আমি এখানে সলিড ইউজ করছি বা খুব একটা ভালো সময় দেনি, সে তাহলে কিন্তু কাজের কোয়ালিটি নিয়ে তখন কথা বলতে পারবে। বাট আমি যতই ইজি প্রসেস ইউজ করি, যতই চিপ প্রসেস ইউজ করি, ক্লায়েন্ট যদি ধরতে না পারে, ওই যে চুরিবিদ্যা বড় বিদ্যা যদি ধরা না পড়ে, এইরকম আর কি। এটাও যদি এখন আমরা অন অফ করে দেখি, খারাপ লাগতেছে না, কিন্তু বেশ ভালোই লাগতেছে। আচ্ছা, এই যে পিচ্চিটার মুখে অনেক রিফ্লেকশন আছে, এই বাবুটার মুখে এই যে হোয়াইট রিফ্লেকশন একদম রিফ্লেক্ট করে সাদার কাছাকাছি চলে গেছে। এই টোনটাগুলো নিয়ে আমি জাস্ট একটু, হ্যাঁ, যেন স্কিন টোনটা আবার ওখানে ব্যাক করে। নাইস।
আমার জন্য এই কাজটা একটু সহজ কেন, কারণ আমি গ্রাফিক্স ট্যাবলেট ইউজ করতেছি, আর ট্যাবলেটে কিন্তু টাচ সেন্সিটিভিটি থাকে। আমি যখন একটু বেশি প্রেস করব তখন কিন্তু আমার 10% অপাসিটির জায়গায় সেটা 30-40% অপাসিটিতে ইউজ হবে। যখন একদম খুব লাইটলি আমি প্রেস করব তখন সেটা 10-20% দিয়েই ব্রাশ করবে, আমি যেটা সিলেক্ট করে দিয়েছি। এই জন্য আমার জন্য এই টোনে স্কিনে ব্রাশ করা বা যে কোনো ব্রাশের কাজগুলো করা একটু সহজ। ওকে, আমি কিন্তু কন্টিনিউয়াসলি অল্ট প্রেস করে ক্লিক করতেছি, তার মানে আইড্রপার দিয়ে প্রতিটা জায়গায় ব্রাশ করার আগে তার সোর্সটা নিয়ে নিচ্ছি, তারপরেই সেই অংশটা আমি ব্রাশ করতেছি। এই সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একটা সময় এই টাইপের কোনো রিটাচ পাইলেও সেটা আমি ম্যানুয়ালি রিটাচ করতাম, স্কিন রিটাচের টেকনিক, প্যাচ টুল, ক্লোন করতাম। কিন্তু এখন কিন্তু এই ধরনের ফ্যামিলি পোর্ট্রেট আসলে আমি বিভিন্নভাবে অ্যাপ্লাই করে দেখলাম যে এই সলিডটা অ্যাপ্লাই করে করলে ক্লায়েন্টও খুশি হয়, আমারও অনেক সময় বেঁচে যায়। ওকে, তাহলে ব্রাশের কাজ মোটামুটি শেষ। হাতে সেরকম কোনো কাজ থাকে না আসলে, যদি খুব বেশি হাইলাইট না থাকে বা শ্যাডো না পড়ে তখন আমরা আর স্কিনে হাত দিব না। এখন কাজ শেষ। এখন আমার কাজটা হচ্ছে এই শ্যাডোর অংশটা করা। এখন আমি মার্চ করে দিতে পারি, ফাইনাল আউটপুট জেপিইগেই যাবে। এটার জন্য একটা কাজ করা যায়, এই সামান্য একটু অংশ আমরা সিলেকশন করে নিতে পারি। এটাও আমি দেখি, হ্যাঁ, ম্যাজিক দিয়ে মোটামুটি একটা সিলেকশন আমার মনে হচ্ছে হয়ে যাচ্ছে। গুড না, এখানে এক ফেদার দিলাম। এখন জাস্ট এই যে মিক্সচার ব্রাশটা আছে, মিক্সচার ব্রাশটাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিফল্ট যে কালারটা সেটা সিলেক্ট করে আমি জাস্ট, এটা তো নর্মাল ব্রাশ চলে আসছে, মিক্সচার ব্রাশ। ওকে, ওয়েট আমি 40 দিলাম। ওকে, এখন জাস্ট এইভাবে যদি ব্রাশটা ড্র্যাগ করি তাহলে কিন্তু আমরা স্মুথ হয়ে যাবে, ওই আশেপাশের পিক্সেলগুলো থেকে মিক্সিং হয়ে টোনগুলো মিক্স হয়ে স্মুথ করে দেবে। এটা স্মাশ টুলও অনেকটা সিমিলার করা যায়, বাট স্মাশ টুল হচ্ছে একদিকের পিক্সেলগুলোকে ঠেলে এসে অন্যদিকে অয়েল কালারের মতো একটা ইফেক্ট নিয়ে আসে, আর স্মাশটা হচ্ছে আশেপাশের সব ধরনের টোনগুলো মিক্স করে একটা কম্বাইন গ্রেডিয়েন্ট টোনটি বানায় নেয় নিজে নিজে। তো এটা এখানে বেশ কার্যকরী, এই যে স্মুথ হয়ে গেল। অনেক সময় ব্যাকগ্রাউন্ডে ছোটোখাটো ময়লা থাকলে কিন্তু ডিরেক্টলি আমরা এটা ইউজ করেও টোটাল জায়গাটা স্মুথ করে ফেলতে পারি। তাহলে এখন যে রেজাল্টটা আসলো এটাই কিন্তু আমাদের ফাইনাল, এটাই ডেলিভার করব আমি, এটাতে আর কোনো রিকোয়ারমেন্ট নাই। আমি যদি এখন এটার একদম শুরুতে চলে যাই, এই ছিল আমার র, আর এখন এই হচ্ছে আমার ফাইনাল। খুব সিম্পল, তাই না? তাহলে এখন কিন্তু আপনারা এই ধরনের প্রজেক্টও বিট করতে পারবেন। আপওয়ার্কে এরকম অনেক কাজ এখনও অ্যাভেলেবেল, যেটাকে স্টুডিও পোর্ট্রেট বা ফ্যামিলি পোর্ট্রেট রিটাচিংয়ের কাজ বলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।